তরুণ ঘোষ, 2025-এর আজকে শেষ দিন। 2025 নানান উত্থান পতনের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক গিয়েছে। আগামীকাল নতুন বছর পড়বে। নতুন বছরের আগাম শুভেচ্ছা আপনাদের আমি জানিয়ে রাখি। আজ প্রয়াতা খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া, সেই উপলক্ষে ভারতবর্ষ প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছিলেন এবং বিশেষভাবে পাঠানো হয়েছে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তার শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য। আমি যখন খবর করতে বসছি এই দুটোর সময়, তখনও পর্যন্ত যতটুকু খবর আমি পেয়েছি তাতে ডক্টর জয়শঙ্কর কুর্মিটোলা এয়ারপোর্টে নেমেছেন এবং সেখানে তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা আছেন এবং তারেক রহমান এবং তার সঙ্গী সাথীরা তাকে ওখানে অভ্যর্থনা জানান। ওখান থেকে তিনি সমাধিস্থলের উদ্দেশ্যে যান। এখন ওখানে প্রায় আলাদাভাবে 10 মিনিট তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করজির কথা হয় ওই এয়ারপোর্টেই। এখন ভারত কেন জয়শঙ্করজিকে পাঠালো? এখন জয়শঙ্করজিকে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে। দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের শত্রু নয়, বাংলাদেশবাসীও আমাদের শত্রু নয়। আমাদের শত্রু হচ্ছে এই জেহাদি ইউনূস এবং তার গ্যাং। এই বার্তাটা পৌঁছানোর জন্য জয়শঙ্করজিকে সেখানে পাঠানো হয়েছিল। এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে, আমি পরে আসছি। এখন এই যে 10 মিনিট যে আলাদা করে কথা হলো সেই নিয়ে এখন বিশ্ব মিডিয়া কিন্তু তোলপাড় হচ্ছে। একটা জিনিস জানবেন যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তার কূটনীতি বুঝতে গেলে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে। তবে আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন কূটনৈতিক পথে চলছে, আগামী দিনে বিশ্ব কোন দিকে যাচ্ছে। 2026 একটা অস্থির পরিস্থিতি বিশ্ব হয়ে যাবে। আমি পরে ব্যাখ্যায় আসছি কি হতে পারে। তো এই যে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন তারেক জিয়াকে, যে তারেক রহমানকে, যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম এখনো আপনার পাশেই আমরা আছি। একটা সুস্থ বাংলাদেশ গড়ুন, একটা সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন, শেষ করুন। এখন দেখুন, তারেক জিয়ার কাছে আগেই খবর ছিল তারেক জিয়া কখনোই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশের একজন প্রধান আসতে চাইছেন, কখনো করবেন না, তাই তো? এখন তারেক জিয়া পরিষ্কার তাকে বলে দিয়েছেন, হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল, কিন্তু আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনাদের ওখান থেকে, তাই আমি আপ্লুত, আপনি আসুন, আপনার যথাযোগ্য সম্মানের সঙ্গে আমরা আপনাকে করে নেব। তো যাই হোক, এখন তারেক জিয়া সঙ্গে এই যে কথা হলো, এখন যার মার শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক
মানে ব্যক্তিদের মধ্যে 1 2 3 4 করে যদি আপনি গোনেন, তার মধ্যেই থাকবেন হচ্ছে এস জয়শঙ্কর। তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন, তখন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবেই। এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল। একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে যে আমরা তোমাদের শত্রু নই, বাংলাদেশ সাধারণ মানুষ, আমরা তোমাদের শত্রু নই। 2 তারেক জিয়াকে একটা মেসেজ পাঠানো হলো যে আপনাকে যেমন আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি, তেমনই কিন্তু আপনার সঙ্গেই আছি, আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন। তৃতীয়, জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে। কারণ ভারতবর্ষ কখনো মানে ওই একে কি বলে সন্ত্রাসবাদী দলকে, রাজাকারদের ভারতবর্ষ সহ্য করতে পারে না। এখন আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম, সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন। কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই, কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই, নইলে পরে বসে বসে বুড়ো আঙুল চুষুন। এই আপনারা যারা লিখছেন না, আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন, কূটনৈতিক হালচালটা দেখুন। 2026-এ কি ঘটতে যাচ্ছে। 2026 কিন্তু 2025 হবে না। 2026-এ কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে। কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। 2025-এর শেষ দিনে, 2026-এর শুরুর থেকে কি মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে। যেমন ট্রাম্প তাল ঠুকছেন, উনি ভেনেজুয়েলা আক্রমণ করবেন। খবর পেয়েছেন নিশ্চয়ই। ট্রাম্প যদি ভেনেজুয়েলা আক্রমণ করে, তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল। ভারত, চীন, রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে। এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোণঠাসা করো, ডলারাইজেশন করো, বিকল্প মুদ্রা করো, ব্রিক্স তৈরি করো, আমেরিকাকে তার অধিকার খর্ব করো। এটা হচ্ছে এখন। ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায়, তাহলে ইরান ইসরায়েল আক্রমণ করে দেবে। কারণ ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার? ট্রাম্পের, আমেরিকা। হলো ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন। বা ট্রাম্প যদি সাহায্য করতে যায়, তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেল। এবার চায়না বসে আছে, চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে। এদের তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে ট্রাম্প, মানে আমেরিকা। এবার তাহলে ট্রাম্পকে কি 3টে ফ্রন্টে আসতে হবে। এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া। চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে? কারণ ইউরোপ 100 বিলিয়ন ডলার দিয়েছে ইউক্রেনকে, যে তুমি যুদ্ধ করো, অস্ত্র কেনো আর যুদ্ধ করো। রাশিয়াকে টাইট মারতে হবে। এবার একেবারে তেড়ে ফুড়ে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা, এই রাশিয়া। তাহলে আমেরিকায় কখনো ঢুকতে গেলে আমেরিকার 4টে ফ্রন্ট হয়ে গেল। এই সুযোগে ভারত করবে কি? পাকিস্তানকে আক্রমণ করবে। তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন? 5 নম্বর ফ্রন্ট কি বা আমেরিকা খুলবে? আমেরিকা যত শক্তিশালী দেশ হোক, 5 নম্বর ফ্রন্ট খুলতে যাবে না, 4 নম্বর ফ্রন্টও খুলতে যাবে না, 3 নম্বর ফ্রন্টও খুলতে যাবে না। তাইওয়ানকে বাঁচাতেও যাবে না, ইউক্রেনকে বাঁচাতেও যাবে না। সে শুধু নিজের স্বার্থ বোঝে ভেনেজুয়েলা নিয়ে পড়ে থাকবে। কারণ ভেনেজুয়েলা তেল আর খনিজ সম্পদের ওপরেতে ট্রাম্পের, আমেরিকার নজর। তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না। ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে
দাদাগিরি, সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে। এই যখন অবস্থা, তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? এটাই তো একজন প্রশ্ন। ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? ভারত, এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো, মানে বাংলাদেশে আপনাদের মিডিয়া বলা হচ্ছে যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন? আসলে ডেকে পাঠানো হয়নি, তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকার দায়িত্ব বাংলাদেশের। এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা। সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ, তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনার সাথে তো উল্টোপাল্টা খবর হয়। এখন ইউনূস বহু চেষ্টা করেছে যে মোদি সাহেবের সঙ্গে এবং জয়শঙ্করজি দোভালজির সঙ্গে একটা বৈঠক করার। খলিলুরকে বহু চেষ্টা করেছে, খলিলুর পারেনি বলে খলিলুরকে অনেক কথা শুনিয়েছে। এইখানে উনি হাত পা জুড়ে লেগে পড়েছেন, চারদিকে দৌড়দৌড়ি করছেন একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে। আজকে একটা ভারতীয় হাই কমিশনে একটা অনুষ্ঠান আছে, সেখানে বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর, এবং সেখানে একটা ভোজেরও আয়োজন আছে। সেখানে বিভিন্ন বাংলাদেশি নামী সাংবাদিকদেরও ডেকে পাঠানো হবে, নামী ব্যক্তিদেরও যেমন ডেকে পাঠানো হচ্ছে। তা সেখানেও অন্তত যাতে 5 মিনিটের জন্য কথা বলতে পারেন তার জন্য এখন উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনূস। এখন দেখা হবে কি হবে না, কথা হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু আমার যতদূর মনে হয় এই সন্ত্রাসবাদী ইউনূসের সঙ্গে ডক্টর জয়শঙ্কর হয়তো দেখা নাও করতে পারেন। আর যদি দেখা হয় তাহলে পরে তাকে তার ঔকাত সমঝে দেবে। আমাদের হিন্দিতে একটা কথা আছে, এই যে বলছেন না আপনারা, বলছেন এই ধমকে দিচ্ছে, এই ভারত নিয়ে নেবো, অমুক নিয়ে নেবো, 7 সিস্টার নিয়ে নেবো বলে খুব চেঁচামেচি করে। হিন্দিতে একটা কথা আছে, কুত্তা আপনা গলি মে শের হ্যায়। তোমার ঘরে ঢুকে আমাদের টপ কূটনীতিক ঘুরে আসছে, একেবারে 12 ঘন্টা কাটিয়ে আসছে, তোমরা কিছুই তোমাদের করার ক্ষমতা নেই। শের শের হতা হ্যায়, বাঘ যে বাঘই। বলেছি না ভারতের থেকে বড় গুন্ডা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর নেই। এই গুন্ডামি দেখাচ্ছে না, যেদিনকে গুন্ডামি দেখাবে সেদিনকে বুঝতে পারবেন যে কতটা জলে আছেন, কতটা ডাঙায় আছেন। আপাতত সবাই ভালো থাকবেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।